Hello everyone, I hope you're all right. This is me Dulab Sarkar, an English trainer, and I welcome you to my channel English Zone. Okay, so in today's video, you are going to learn an important chapter that is Strong Roots, written by APJ Abdul Kalam. Okay, তো প্রথমেই বলে দিই The Strong Roots. This is an autobiographical essay. Okay, taken from the autobiographical writings The Wings of Fire, যেখানে এপিজে আব্দুল কালাম তার নিজের জীবন কাহিনীটা সুন্দর করে লিখে গেছে। সেই উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে এই ছোট অটোবায়োগ্রাফিক্যাল স্কেচ দ্য স্ট্রং রুটস। ওকে, আর আমার তরফ থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আমি সবসময় সবাইকে বলি, if you read anything you should understand the purpose. Okay, what is the purpose of reading that particular story? তো এখানেও কোয়েশ্চেনটা আমার হলো যে আমরা এই স্ট্রং রুটস গল্পটি কেন পড়ব। ওকে, ইট হ্যাজ টু রিজনস। মনে রাখবে তোমরা এটা পড়ার দুটো কারণ আছে। নাম্বার ওয়ান, we will understand or we will come to know the detailed accounts of APJ Abdul Kalam's own autobiographical description of his early childhood days. Okay, and number two, মানে এপিজে আব্দুল কালাম তার ছোটবেলা বা তার ছেলেবেলা কি করে কাটিয়েছিল, কি করে বিভিন্ন প্রবলেমসগুলোকে সম্মুখীন হয়ে ধীরে ধীরে আজকে একটা বিশাল একটা গ্রেট সায়েন্টিস্টে পরিণত হয়েছিল। তো তারই জীবনের কিছুটা স্ট্রাগলের কাহিনী, কিছুটা টার্ন অ্যান্ড টুইস্ট তার ছোটবেলা ফেস করতে হয়েছিল তাকে। তো যে কারণে আমাদের গল্পটা জানা উচিত। ওকে, দিস ইজ ওয়ান পারপাস। অ্যান্ড নাম্বার টু, you all have to attend the question that will be coming in your final exam. Okay, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই স্ট্রং রুটস গল্পটিকে একটা কম্পালসারি স্টোরি করে দিয়েছে, যে কারণে তোমাদের মার্কস তোলার জন্য অনেকেই পড়তে হয়। ওকে, অনেকে ভালো লাগার জন্য জানার জন্য পড়ে, অনেকে মার্কস তোলার জন্য পড়ে। আর আই হোপ ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস, কারণ আমার এই গল্পের বা ভিডিও অ্যানালিসিসটি দেখার পর তোমাদের মনে হয় না দ্বিতীয়বার এই স্টোরিটাকে আবার কোনোদিন পড়তে হবে। ওকে, সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড উইথ আ লাইন ওয়াইজ অ্যানালিসিস ফর আন্ডারস্ট্যান্ডিং দিস হোল স্টোরি বিউটিফুলি। সো গল্পটি লাইন ওয়াইজ অ্যানালিসিস আমি শুরু করছি। আর পসিবল হলে তোমরা এক কাজ করো, তোমাদের টেক্সট বুকগুলো হাতে নিয়ে তোমরা একটু লাইনসগুলোকে ফলো করো। যখন আমি পড়ছি তোমরা সেই লাইনসগুলোকে ফলো করো, যাতে তোমাদের রিডিং স্কিলটাও সঙ্গে সঙ্গে ডেভেলপ হতে পারে। ঠিক আছে, সো দেখো প্রথমে কি বলেছে এখানে। আই, এখানে গল্পটা যে বলেছে ফার্স্ট পার্সন সেটা হলো আই, আর সেই আইটা হলো আমাদের সেই এপিজে আব্দুল কালাম, দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট অ্যান্ড দ্য ইন্ডিয়ান ফর্মার প্রেসিডেন্ট। ওকে, তো যাই হোক দেখি আমরা প্রথম লাইনে কি বলেছে। প্রথম লাইনে বলেছে যে I was born into a middle class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. Okay, তো এখানে বলছে এপিজে আব্দুল কালাম he was born into a middle class Tamil family. Okay, তো এপিজে আব্দুল কালাম একটা মিডল ক্লাস তামিল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল, মানে তামিল ফ্যামিলিতে। আর কোন শহরে? রমেশপুরম শহরে। আর মাদ্রাজেরই একটা স্টেট রমেশপুরম শহরে। ঠিক আছে, তারপর নাও in the second line he introduced his father. My father Jainul Abdin had neither much formal education nor much wealth. তো এখানে বলেছে তার বাবা যে আছে জৈনুল আবদিন, সে তার বাবার সম্পর্কে বলেছে যে তার বাবার ফর্মাল এডুকেশন ছিল না। ফর্মাল এডুকেশন বলতে যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এডুকেশন, যেটাকে আমরা ফর্মাল এডুকেশন বলি। ঠিক আছে, ডেসপাইট ও আর বলেছে নর মাচ ওয়েলথ, ফর্মাল এডুকেশনও ছিল না, প্লাস খুব একটা বেশি সম্পত্তিও ছিল না, মানে ওয়েলথও ছিল না। হ্যাঁ, নেক্সট লাইনে বলেছে despite these disadvantages he possessed great innate wisdom and a true generosity of spirit. দেখো, so it's a great problem if a person doesn't have formal education nor even his wealth, যার নাকি বিন্দুমাত্র একটু শিক্ষা নেই। ঠিক আছে, একটা ফর্মাল এডুকেশন যার নেই আর যার কাছে সম্পত্তিও নেই, মনে রাখবে দিস টু থিংস আর দ্য স্ট্রেংথ অফ হিউম্যান বিংস। এই দুটো জিনিস থাকলে সেই মানুষটি জীবনে সফল হতে পারে। ওকে, বা অনেক দূর এগিয়ে যেতে পারে। বাট এপিজে আব্দুল কালামস ফাদার হ্যাড নাইদার
ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, তার দুটোর মধ্যে কোনোটাই ছিল না। বাট ওয়ান থিং, হি ওয়াজ ভেরি ভেরি ট্যালেন্টেড। ওকে, হি হ্যাড ইনেট উইজডম। ইনেট উইজডম বলতে কি, তার, হ্যাঁ, ইনেট উইজডম অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট, কিন্তু তার বদলে দুটো জিনিস তার মধ্যে ছিল, পজেস করেছিল, মানে তার অধিকারে ছিল। কি কি? একটা হলো ইনেট উইজডম, তার অন্তর্নিহিত জ্ঞান। ওকে, আর নাম্বার টু, দ্য ট্রু জেনারসিটি অফ স্পিরিট, আর সে খুবই একটু জেনারেস টাইপের ছিল। জেনারেস মানে কি? তাহলে দুটো জিনিস তার বাবার মধ্যে আমরা দেখতে পেলাম। একটা হলো সে, তার মধ্যে একটা উইজডম ছিল, নলেজ ছিল, জ্ঞান ছিল, অন্তর্নিহিত জ্ঞান। আর দ্বিতীয়, সে ছিল জেনারাস, মানে ল্যাভিশ। হি লাভড টু হেল্প পিপল অ্যান্ড দ্য কমিউনিটি, অ্যান্ড দিজ আর দ্য টু স্ট্রং ক্যারেক্টারিস্টিক্স অফ এপিজেস ফাদার। তো যাই হোক, এটা হলো এপিজে বাবার দুটো বৈশিষ্ট্য। তারপরে বলেছে দেখো, হি হ্যাড অ্যান আইডল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা। তো এখানে এপিজে আব্দুল কালাম বলেছে আশিয়াম্মা হলো তার মা, আর তার মা ছিল একটা আইডিয়াল হেল্পমেট। হেল্পমেট মানে একটা অ্যাসিস্ট্যান্ট টাইপের হতে পারে। আশিয়াম্মা ছিল তার মা, কিন্তু সে কিন্তু তার বাবার একটা ভালো অ্যাসিস্ট্যান্টও ছিল। মানে এভরি টাইম শি উড হেল্প হিজ ফাদার টু ডু এনিথিং ইন লাইফ। ওকে, তো দিস ইজ দ্য লাইন। পরের লাইনে কি বলছে দেখো, আই ডু নট রিকল দি এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরি ডে। আমার মনে নেই যে এক্স্যাক্ট মানে প্রত্যেক দিন আমার মা কতজন মানুষকে বাড়িতে খেতে দিত। ওকে, but I am quite certain that far more outsiders ate with us than all the family members, than all the members of our own family put together. কিন্তু এতটুকু আমার মনে আছে, এতটুকু আমার মনে আছে যে আমরা গোটা ফ্যামিলি মেম্বার্সরা মিলে যতটুকু না খাবার খেতাম, তার থেকে বেশি খাবার খেয়ে যেত বাইরের মানুষেরা এসে। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। লেটস কাম টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। ওকে, my parents were widely regarded as an ideal couple. আর নেক্সট লাইনে বলেছে, নেক্সট প্যারাগ্রাফে বলেছে যে এপিজের মা বাবা, মানে ও এপিজে আব্দুল কালামের প্যারেন্টসটা ছিল একটা আইডল কাপল। দ্যাট আইডল কাপল বলতে কি, সেই লোক্যালিটিতে বা তাদের পাড়াতে, তাদের স্থানীয় এলাকায় সমস্ত মানুষেরা তার মা বাবাকে একজন আইডল কাপল হিসেবে মানত। ঠিক আছে, মাই মাদার্স লাইনেজ was the more distinguished, one of her forebears having been bestowed the title of Bahadur by the British. Now, in the next paragraph, APJ Abdul Kalam introduced about his mother's background. Okay, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলেছে। কি বলেছে? তারা তো আদর্শ কাপল ছিলই, প্লাস তার মার ফ্যামিলি যে অ্যানসেস্টার্সরা আছে তারা খুবই ডিস্টিংগুইশ ছিল, মানে খুবই প্রতিষ্ঠিত ছিল, and they had great name and fame. Okay, a great reputation. Even the British people conferred the title of Bahadur, okay, to grandfathers, you can say. Okay, তাদেরই বংশের মধ্যে একজনকে ব্রিটিশরা বাহাদুর বলে জানতো, বা বাহাদুর টাইটেল উপাধি দিয়েছিল। Let's come to the next paragraph. I was one of many children. I was one of many children, a short boy with rather distinguished looks, born to a tall and handsome parents. Okay. So in the third paragraph, এপিজে আব্দুল কালাম কি বলছে? সে ছিল অনেকগুলো ভাই বোনদের মধ্যে একজন। ঠিক আছে, আর যে নাকি দেখতে ছিল খুবই আগলি, দ্যাট মিনস ও বলেছে আনডিস্টিংগুইশ লুকস, মানে তার লুকসটা কিন্তু তার বাবা মার মতো ছিল না, যারা নাকি উঁচা লম্বা হ্যান্ডসাম খুবই আর কি অ্যাট্রাকটিভ ছিল। কিন্তু এপিজে আব্দুল কালাম তার অপোজিট হয়েছিল। ঠিক আছে, হি ওয়াজ নট লাইক হিজ প্যারেন্টস। আর কি ছিল? তার প্যারেন্টস ছিল হ্যান্ডসাম, বাট হি ওয়াজ নট লাইক দেম। ওকে, আর আরেকটা কথা যে আই স্টিল রিমেম্বার ওয়ান কোটেশন বাই এপিজে আব্দুল কালাম অ্যাবাউট হিজ লুকস। ইউ নো, হি ওয়ান্স সেড, I am not handsome, but I can give my hand to someone to be handsome. Very intelligent, you know. ও প্রত্যেকটা কথা কিন্তু মানে কোটেশনের মতো। Anyway, and this is for the reason I just love APJ Abdul Kalam so much, and he is a great inspiration for the young generation. Okay, for the new India. Fine. পরের লাইনে বলেছে, ওই যে আমরা বলেছিলাম যে তার ফ্যামিলি খুব একটা রিচ ছিল না। দেখো পরের লাইন থেকে বোঝা যাবে। We lived in our ancestral house which was built in the middle of 19th century. তার মানে কি, এপিজে আব্দুল কালাম 19 শতকে তৈরি করা একটা অ্যানসেস্ট্রাল বাড়িতে তারা বাস করতো। অ্যানসেস্ট্রাল বাড়ি বলতে দে বা হিজ প্যারেন্টস ডিড নট বিল্ড দ্যাট হাউস। ওকে,
সেটা অ্যানসেস্ট্রাল লিগ্যাসি যেটাকে বলা যায়, যে পূর্বপুরুষ থেকে প্রাপ্ত বাড়িতে আহ, তারা কিন্তু বসবাস করত। যেটা বানানো হয়েছিল 1900 শতকে, 19th সেঞ্চুরি। হ্যাঁ, ইট ওয়াজ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক অন দ্য মক স্ট্রিট ইন রমেশপুরম। এটা ছিল একটা বিগ পাকা হাউস, মানে এটা একটা পাকা বাড়ি ছিল, বড় পাকা বাড়ি, তৈরি হয়েছিল লাইমস্টোন অ্যান্ড ব্রিক্স। ওকে, ব্রিক্স অ্যান্ড লাইমস্টোন। আর কোথায় ছিল বাড়িটা? অন দ্য মক স্ট্রিট অফ রমেশপুরম। রমেশপুরমের মক স্ট্রিটের পাশে কিন্তু তার বাড়ি ছিল। পরীক্ষায় কিন্তু ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন আসে, ঠিক আছে, যে তার বাড়িটা কোথায় ছিল, তোমাদের উত্তর বলতে হবে অন দ্য মক স্ট্রিট অফ রমেশপুরম। এনিওয়ে, লেটস কাম টু দ্য নেক্সট লাইন। পরের লাইনে বলছে, My austere father used to avoid all inessential comforts and luxuries. My austere father, austere বলতে কি? A person who rejects unnecessary luxury lifestyle. Okay, অপ্রয়োজনীয় জিনিসগুলোকে যে নাকি অ্যাভয়েড করে তাকে আমরা austere বলতে পারি। মানে he did not believe in luxury lifestyle. Whatever was needed, he had, that is enough. তার যতটুকু প্রয়োজন ছিল সেটা থাকলে সে যথেষ্ট। পরের লাইন, However, all necessities were provided for in terms of food, medicine or clothing. যাই হোক না কেন, তাদের অবস্থা যেরকমই থাক না কেন, তার পড়াশোনার ক্ষেত্রে মানে স্টাডি, ফুড আর ক্লোদিং এর ক্ষেত্রে, মানে খাবার, পোশাক আর ওষুধের জন্য তার কোনো রকমের অসুবিধা ছিল না। ঠিক আছে? ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। বরং এপিজে আব্দুল কালাম বলেছে, আমার যে ছোটবেলাটা ছিল, আমার যে চাইল্ডহুডটা ছিল, ইট ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, খুবই নিরাপদ ছিল। ওকে, ম্যাটেরিয়ালি প্লাস ইমোশনালি, মানে ভালোবাসা এগুলো তার কম ছিল না, আর ম্যাটেরিয়ালি মানে তার যা যা প্রয়োজন ছিল সেগুলো তার বাবা প্রোভাইড করতো। ওকে, সো লেটস কাম টু দ্য ফোর্থ প্যারাগ্রাফ। ওকে, দেখা যাক তাহলে ফোর্থ প্যারাগ্রাফে এপিজে আব্দুল কালাম আমাদের কি বলেছে। সো তোমরা সবাই কিন্তু লাইনগুলোকে একটু পড়ো আমার সঙ্গে, ঠিক আছে? যখন আমি ওই লাইনসগুলোকে পড়ছি, জাস্ট রিপিট আফটার মি সো দ্যাট ইউ ক্যান অলসো ডেভেলপ ইউর রিডিং স্কিল। ফাইন। তো পরের প্যারাগ্রাফে বলছে, আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। তো এপিজে আব্দুল কালাম ও কিন্তু নর্মালি তার মার সঙ্গে কিচেনের ফ্লোরে বসে খেত, ঠিক আছে, তার রান্নাঘরের ফ্লোরে বসে তার মার সঙ্গে খেত। লেটস সি হোয়াট আর দ্য থিংস দ্যাট হিজ মাদার উড প্রোভাইড। ওকে, দেখি তার মা কি কি তাকে খাওয়াতো বা দিত। She would place a banana leaf before me, on which she then ladled rice and aromatic sambar, a variety of sharp homemade pickle, and a dollop of fresh coconut chutney. So, in the next line, we are introduced with the food items, that his mother would give him. ওকে, তার মা যে সমস্ত খাবারগুলো দিত সেগুলো এপিজে আব্দুল কালাম আমাদেরকে বর্ণনা করেছে। এটা পরীক্ষার সময় দেয় কিন্তু আবার, ঠিক আছে? দেখো কি কি খেত এপিজে আব্দুল কালাম, কি কি বলেছে। শি উড ল্যাডল রাইস, প্লেন মানে যেটা আমরা বলি যে প্লেন রাইস, রাইস খেত। আর অ্যারোমেটিক স্যাম্বার, আর অ্যারোমেটিক সাম্বার, সাম্বার ইটস এ কাইন্ড অফ ফুড আইটেম অ্যান্ড ভেরি ফেমাস ইন রমেশপুরম। ওকে, সাউথ ইন্ডিয়ানরা খুব খায়, তো সাম্বার। অ্যান্ড আ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকলস। শার্প অ্যান্ড হোমমেড পিকল, শার্প বলতে কি একটু মানে একটু ঝাঁঝালো, ঠিক আছে, অনেক থাকে না অনেকগুলো খুবই টক বা খুব ঝাল ধরনের যে হোমমেড পিকলস, মানে বাড়িতে তৈরি কিছু আচার তার মা তাকে প্রোভাইড করতো। অ্যান্ড ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, ডোলোপ। ওকে, ডোলোপ ইটস এ কাইন্ড অফ ফ্রেশ কোকোনাট চাটনি। তো ডোলোপ নামে একটা কোকোনাটের চাটনি তার মা তাকে খাবারের সঙ্গে প্রোভাইড করতো, ঠিক আছে, যখন সে বা তার মার সঙ্গে বসে কিচেনের ফ্লোরটা একসঙ্গে খেত। ওকে, সো লেটস কাম টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। ওকে, তো দেখি পরের প্যারাগ্রাফে কি বলেছে। নাও ইন দিস নেক্সট প্যারাগ্রাফ এপিজে আব্দুল কালাম introduced about a Shiva temple. Okay, a temple. দেখি, the Shiva temple which made Rameshwaram so famous to pilgrims was about a 10-minute walk from our house. Okay, তো এখানে বলছে শিবা টেম্পল নামে একটা বড় শিব মন্দির ছিল রমেশপুরমে, যেটা নাকি ইট ওয়াজ ভেরি ফেমাস টু অল দ্য পিলগ্রিমস। তো বিশেষ করে পিলগ্রিমস মানে তীর্থযাত্রী, তীর্থযাত্রীদের কাছে এই শিবা টেম্পলটি খুবই ফেমাস ছিল। অ্যান্ড দ্যাট ওয়াজ অনলি 10-minute ওয়াক ফ্রম হিজ হাউস, যেটা নাকি তার বাড়ি থেকে মাত্র 10 মিনিট দূরত্বে ছিল। ওকে, পরের লাইনে দেখি কি বলছে। Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. Okay, so এখানে এপিজে আব্দুল কালাম বলছে যে রমেশপুরমে যে জায়গায় মক স্ট্রিটে সে বসবাস করত, প্রিডমিনেন্টলি মানে প্রধানত সেই জায়গাতে মুসলিম ফ্যামিলিদেরই ডমিনেন্ট ছিল।
ওকে, মানে প্রিডমিনেন্টলি মানে বেশিরভাগই মুসলিম ফ্যামিলি ছিল, বাট পরের লাইনে বলেছে আবার দেয়ার ওয়ার আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, তারা অ্যামিকেবলি মানে একসঙ্গে, ওকে, উইথ পারফেক্ট হারমোনি একসঙ্গে তারা বসবাস করতো, কোনো রকমের কমপ্লেন বা কোনো রকমের ওই সোশ্যাল বা রেসাল যে প্রবলেমস গুলো আছে, ঠিক আছে, উইদাউট এনি সোশ্যাল ডিসক্রিমিনেশন, কোনো রকমের সামাজিক ভেদাভেদ বা প্রবলেম ছাড়া তারা খুব সুন্দরভাবে বাস করতো, ঠিক আছে। নেক্সট, there was a very old mosque in our locality where my father would take me for the evening prayers. তো এখানে আরেকটা বলছে রমেশপুরমে there was a very old mosque, ওকে, একটা পুরনো মস্কও ছিল। তার মানে রমেশপুরমে দুটো জিনিস আমরা দেখতে পেলাম, এক হলো শিবা টেম্পল আর দুই হলো একটা ওল্ড মস্ক, অ্যান্ড his father would take him every single evening to that old mosque for the prayer. তো প্রেয়ারের জন্য তার বাবা কিন্তু তাকে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা সেই মস্কে নিয়ে যেত। So remember one thing. So APJ Abdul Kalam, he was born in a he was born in a Muslim Tamil family. Okay, সে কিন্তু মুসলিম তামিল ফ্যামিলিতে জন্ম, তার মানে সে কিন্তু মুসলিম ছিল, যে কারণেই তার বাবা তাকে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ওই ওল্ড মস্কে নিয়ে যেত ইভিনিং প্রেয়ারের জন্য। ওকে, লেটস সি পরের লাইনটা দেখি। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. তো এপিজে বলেছে সে কিন্তু he did not understand the Arabic language, সে কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানতো না। কারণ কি, ওদের যে রিলিজিয়াস স্ক্রিপচার মানে যে কোরআন যে আছে সেটা কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে লেখা, আর হিজ ফাদার ওয়াজ ভেরি গুড অ্যান্ড এক্সপার্ট ইন দ্যাট পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, তার বাবা কিন্তু পারতো। সো হিজ ফাদার উড প্রে, ওকে, ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, বাট এপিজে আব্দুল কালাম ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, কিন্তু এপিজে আব্দুল কালাম কিছুই বুঝতো না। এপিজেস ফাদার নিউ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আর যে কারণেই সে আরবি ভাষায় কিন্তু সে প্রেয়ারগুলোকে মানে পড়তো, ঠিক আছে। বাট এপিজে আব্দুল কালাম হি ডিড নট হ্যাভ দি ফেইন্টেস্ট আইডিয়া, তার একটুও সামান্য মাত্র আইডিয়া ছিল না সেই ভাষার, যে কারণে হি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড এক্স্যাক্টলি হোয়াট হিজ ফাদার উড প্রে, এই জন্য সে বুঝতে পারতো না যে তার বাবা অ্যাকচুয়ালি কি বলছে সেই মঞ্চের দ্বারা, ঠিক আছে। বাট পরে একটা লাইন বলেছে দেখো, but I was totally convinced that they reached God. But APJ Abdul Kalam had a deep faith. ও কিন্তু একটা জিনিস ভাবতো, the prayers would reach God. সেই প্রেয়ারটা ওর বাবা যে প্রেয়ারটা করতো সেটা কিন্তু ভগবানের কাছে ডাইরেক্টলি পৌঁছে যেত, এটা ছিল এপিজের বিশ্বাস। হি ওয়াজ কনভিন্সড টু বিলিভ ইন দিস ট্রুথ, ওকে, তার বাবা ওকে বলেছিল যে when we make prayer at that time it reaches God directly, তো এটা বিশ্বাস করতো। যাই হোক, পরেরটা বলেছি, পরের লাইনে আছে, when my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. তো এখানে কি বলেছি যে এপিজের বাবার মানে মক্স থেকে প্রেয়ার করে বেরিয়ে আসার পর কি দেখতো, সে দেখতো যে a lot of people coming from different religions, they would be standing for his father with bowls of water in their hands, ঠিক আছে, তাদের হাতে করে কিন্তু একটা জলের পাত্রও থাকতো অনেকের, সবার না, এখানে বলছে মেনি অফ দেম, ঠিক আছে, তাদের অনেকের হাতে জলের পাত্র থাকতো। দেখো তাহলে সে জলে পাত্রে এপিজের বাবা মক্স থেকে বেরিয়ে কি করতো সেই জল দিয়ে, দেখো, হু, হ্যাঁ, and they would offer this water to my father, যাই হোক, who would dip his fingertips in them and say a prayer. এপিজের বাবা কি করতো, he would simply dip his fingertips into the bowls of water, ঠিক আছে, and then he would say prayer. তো তার হাতে যে ফিঙ্গার টিপস মানে আঙুলের যে মাথাগুলো, ঠিক আছে, আঙুলের আগাগুলো, সেগুলোকে ওই জলের মধ্যে ডুবিয়ে বা ওই ডিপিং করে সে একটা মন্ত্র বলতো, ওই জলের পাত্রগুলো যারা যে মানুষগুলো নিয়ে আসতো সেখানে আঙুল ডুবিয়ে একটা মন্ত্র বলতো। হ্যাঁ, মন্ত্র বলার পর কি হতো দেখো, হ্যাঁ পরের লাইন, দিস ওয়াটার দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, তখন কিন্তু সেই ওয়াটারটা মানে সেই জলগুলোকে সেই মানুষগুলো দে উড টেক হোম ফর দ্য ইনভ্যালিড পিপল। ইনভ্যালিড পিপল মানে কি, আ লট অফ পিপল হু আর ইনভ্যালিড, দ্যাট মিনস ফিজিক্যালি চ্যালেঞ্জড, ওকে, ফিজিক্যালি ডিফর্মড অনেক রকমের মানুষ আছে, অনেকে আছে দেখবে যে কানে শুনতে পায় না বা হ্যান্ডিক্যাপ দেখতে পায় না, ঠিক আছে, বা বলতে পারে না, এই ধরনের মানুষের জন্য সেই প্রে করা জল নিয়ে যেত যাতে সেই রোগ থেকে তারা মানে মুক্তি পায়, ঠিক আছে। তো দেখো এক্স্যাক্টলি কি হতো। হ্যাঁ, আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওরড। আর এপিজে আরেকটা জিনিস নোটিস করতো, যে সমস্ত মানুষেরা সেই ওর বাবার মন্ত্র পড়া জল নিয়ে বাড়িতে যেত
তারা আবার বাড়িতে কখনো কখনো রিটার্ন আসতো তার বাবার কাছে, কিসের জন্য? জাস্ট টু অফার হিম থ্যাঙ্কস। ওকে, অনেকে কিওর হয়ে যেত, মানে ওই ইনভ্যালিড পিপল গুলো ওই মন্ত্র পড়া জল দিয়ে অনেকে ঠিক হয়ে যেত, যে কারণে তারা আবার এপিজের বাড়িতে আসতো তার বাবাকে ধন্যবাদ জানাতে। অ্যান্ড এপিজে রিমেম্বার্ড অল দিস থিংস ভেরি মাইনিউটলি, ঠিক আছে, প্রিসাইজলি সব মনে আছে, তাই আমাদেরকে, তাই গল্পের মধ্যে সে আমাদেরকে বলছে। তারপর, অ্যান্ড ফাদার অলওয়েজ স্মাইলড অ্যান্ড আস্কড দেম টু থ্যাংক আল্লাহ দি মার্সিফুল। বাট ওর বাবা কি করতো? হি উড অলওয়েজ টেল দেম ইউ ডোন্ট নিড টু থ্যাংক মি। ঠিক আছে, সে মানুষগুলোকে বলতো যে আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো কারণ নেই। হি স্মাইলড অ্যান্ড সেড, সে কিন্তু হাসতো এবং বলতো এই কথা, ঠিক আছে, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু থ্যাংক সামওয়ান দেন ইউ হ্যাভ টু থ্যাংক দি অলমাইটি গড আল্লাহ, হি ইজ দ্য অনলি মার্সিফুল। সেই একমাত্র করেছে, আমি তো জাস্ট একটা মিডিয়াম মাত্র, ঠিক আছে, আমি কিছুই করিনি, ভগবান বা আল্লাহ সেটা করেছে। তাই যদি ধন্যবাদ দিতে হয়, ইউ হ্যাভ টু থ্যাংক আল্লাহ দ্য মার্সিফুল। So this is the end of this paragraph, okay, and this is also the half of the story. So this was the half of the story, Strong Roots by APJ Abdul Kalam. আর একটা কথা বলি, আমি যে স্পিডে পড়লাম, এটা জেনারেলি দিস ইজ নট মাই স্ট্যান্ডার্ড স্পিড, ওকে, আমি এইভাবে পড়ি না, এভাবে পড়ায় না। যেহেতু আমি টাইমের কথা মাথায় রেখে ভিডিওটাকে শর্ট করার জন্য আমি একটু ফাস্ট পড়লাম। আর এই দ্রুত পড়ার জন্য হয়তো অনেক অনেক ওয়ার্ডসগুলোকে আমি ডিটেলস অ্যানালিসিস করতে পারিনি। তো তোমাদের কোনো তোমরা এক কাজ করো, তোমাদের গাইড বুকগুলো যে আছে সেই গাইড বুক থেকে প্যারাগ্রাফ ওয়াইজ ওয়ার্ড মিনিংসগুলোকে একটু দেখে নিও, ঠিক আছে। আর আলোচনার মধ্যে যেগুলো বলেছি সেগুলো তো বললামই। আর একটা কথা, যদি মনে হয় যে অ্যানালিসিস থেকে তোমরা বুঝতে পারলে, ঠিক আছে, আর নোট বই পড়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট তোমরা শুধু ওয়ার্ড মিনিংগুলোকে ভালো মতো একটু শিখে নিও, ঠিক আছে। অ্যান্ড ওয়ান মোর থিং, ইফ ইউ রিয়েলি লাইক দ্য ভিডিও অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট মোর ভিডিওস লাইক দ্যাট, আর তোমাদের যদি এই অ্যানালিসিসটা বা আমার এই অ্যানালিসিসটা যদি তোমাদের মনে হলো যে কিছুটা প্রফিট হলো বা তোমরা বুঝতে পারলে, তাহলে এক কাজ করো, তোমরা এই ভিডিওটাকে মানে আমার এই যে নিউ চ্যানেল যেটা আর কি ইংলিশ জোন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের যে রিকোয়ারমেন্টস, মানে তোমাদের কি কি জানা প্রয়োজন বা তোমরা কি কি জানতে চাও, যে কোনো 12-এর বলো উচ্চ মাধ্যমিকের যে কোনো স্টোরি, যে কোনো পোয়েম, যদি তোমাদের মনে হয় যে তোমাদের কনফিউশন হচ্ছে, তাহলে তোমরা কিন্তু ভিডিওটির কমেন্ট বক্সের নিচে লিখে দিতে পারো। আর আমি নেক্সট ভিডিওসগুলো তোমাদের প্রশ্নের উপরেই তৈরি করব, ঠিক আছে, যেটা তোমাদের প্রয়োজন সেটা, ওকে। আর আশা করি এই ভিডিওটা তোমাদের অনেকটা হেল্প করলো। এই লকডাউন কন্ডিশনে আমি ক্লাস নিতে পারছি না, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন অ্যাকচুয়ালি আই হ্যাড টু কাম অন দ্য ভিডিও টু অ্যানালাইজ অর টু সিম্পলিফাই দিস বিউটিফুল স্টোরি স্ট্রং রুটস ফর ইউ, ওকে। থ্যাংক ইউ। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে মানে ভিডিওটা থেকে যদি তোমরা কিছু শিখতে সত্যি শিখতে পারলে বা কিছু বুঝতে পারলে, তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেও শেয়ার করে দাও, তারাও যাতে ইংলিশটাতে ভালো মতো ডেভেলপ করতে পারে আর উচ্চ মাধ্যমিকে ভালো মার্কস নিয়ে তারা কলেজের জন্য প্রস্তুত হতে পারে, ঠিক আছে। তো সো let it be up to this moment and I will come with the next video based on your comments, okay. আর বাকি স্টোরিটা যে আছে, মানে বাকি হাফ অফ দ্য স্টোরি এপিজে আব্দুল কালামের মানে স্ট্রং রুটসের বাকি স্টোরিটা আমি নেক্সট ভিডিওর জন্য বানাচ্ছি। আমি কালকে ওটা তৈরি করবো মোস্ট প্রবাবলি, ঠিক আছে, মানে নেক্সট টাইম ওই ভিডিওটা আমি আপলোড করে দেবো। So let be up to this moment, and if you like this, so definitely always try to put your comments if you just want to know regarding the video. আর গ্রামার সেকশনেরও ভিডিও বানাবো, তোমাদের জাস্ট কমেন্টে লিখে দিও যেগুলো রিকোয়ারমেন্টস আছে। ওকে, বাই বাই।